শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকের আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো। কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমিও এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল। সম্ভবত বাসমতি চাল কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না? ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক।
পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল। এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরল ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরও একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল। মিরপুর নামের একটা গ্রাম ছিল। যজ্ঞ নামের একজন ভিখারি গ্রামে থাকতো। যজ্ঞর দুটো বাচ্চা ছিল, রাজু আর মিনি। বাবা, আমরা কি প্রথম থেকেই গরিব? না বাবু, আমরা প্রথম থেকেই গরিব না। আমার বাবা মানে তোমার দাদু একজন সমৃদ্ধশালী মানুষ ছিল। উনি একবার জঙ্গলে পনিরের বাড়ি পেয়েছিলেন। ওই বাড়ি থেকে যত ইচ্ছে পনির নেওয়া যেত। বাবা জাদুর পনির বাড়ি থেকে পনির নিয়ে আশেপাশে সব শহরে বিক্রি করত। পনির বিক্রি করে আমার বাবা খুব বড় লোক হয়ে গিয়েছিল। কিন্তু একদিন গ্রামের প্রধান কবির সিং জাদু পনিরের বাড়ির কথা জেনে গেল। উপেন্দ্র, আমি শুনেছি যে তুমি জঙ্গলে একটা পনিরের বাড়ি পেয়েছো। হ্যাঁ প্রধানবাবু, আমি পেয়েছি, আর তার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি। এখন টাকা পয়সার দিক থেকে কয়েকদিনের মধ্যেই আমি তোমাকেও হারিয়ে দেব। পুরো শহরে যত বেড়া আছে তাদের সবাইকে আমি পনির সাপ্লাই করি। এই গোটা গ্রামের সব কিছুর ওপর সবার আগে আমার অধিকার আছে। তুমি আমাকে না বলে জাদু পনিরের বাড়ি থেকে অনেক রোজগার করেছো, তাই তুমি এর শাস্তি পাবে। প্রধান বাবু বাবার থেকে সব কিছু কেড়ে নিল আর বাবাকে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু বাবা গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো, আর যখন কেউ ওনাকে কাজ দিল না তখন ভিক্ষা করে সংসার চালাতে লাগলো। বাবু, তখন থেকেই আমরা গরিব। বাবা, ওই পনিরের বাড়ি কি এখনো জঙ্গলে আছে? না, এখন ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। যখন প্রধান বাবু পনিরের বাড়ি থেকে পনির নিতে গেল তখন ওই বাড়ি উধাও হয়ে গেছিল। তখন থেকেই ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। মাঝে মাঝে যজ্ঞর পরিবারের খুব খারাপ অবস্থা হয়ে যেত। বাবা, আজকে রাজু জ্বর এসেছে, আমরা দুজনে 2 দিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ মিনি, আমি এক্ষুনি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনছি। সেদিন যজ্ঞ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো, কিন্তু কেউ ওকে কিছুই দিল না। যজ্ঞ যখন প্রধানের বাড়িতে গেল তখনও বাড়ির ভেতর থেকে গরম গরম পরোটার গন্ধ পেল। প্রধান বাবু, দরজা খুলুন, আমি যজ্ঞ। আমার বাচ্চারা অসুস্থ আর ক্ষুধার্ত, ওদের কিছু খাবার দিন। যজ্ঞ, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, নয়তো এখনই আমার চাকরদের বলে তোকে গ্রামের বাইরে বের করে দেবো। তোকে গ্রামে থাকতে দিচ্ছি, ওটাই আমি করুণা করছি ভাব। প্রধানজি তার লোকেদের পাঠাবার আগে যজ্ঞ রাস্তার একটা কোনায় লুকিয়ে বসে পড়ল।
কিছুক্ষণ পরে প্রধানজি তার বাড়িতে তালা দিয়ে ওনার লোকেদের নিয়ে চলে গেল। যজ্ঞ ভাবল যে ও ওর বাচ্চাদের জন্য খাবার চুরি করবে। পাঁচিল থেকে লাফ মেরে যজ্ঞ প্রধানের বাড়িতে ঢুকে পড়ল। ও 5-6টা পরোটা চুরি করে দৌড়ে পালালো। সেদিন যজ্ঞর পরিবার পরোটা খেয়ে পেট ভরালো। ভরা দুপুরে যখন সারা গ্রাম ফাঁকা ছিল আর যজ্ঞ আর ওর বাচ্চারা ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ কেউ যজ্ঞর বাড়ির দরজা ভেঙে ফেলল। যজ্ঞ আর ওর ছেলে মেয়ে ভয় কেঁপে উঠল। দরজার কাছে প্রধানজি আর ওনার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। যজ্ঞ, তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমার বাড়িতে ঢুকে চুরি করলি? আমি তোর সব কুকীর্তি সিসিটিভি ক্যামেরায় দেখে এসেছি। তোমরা ভালো করে যজ্ঞকে মারধর করো আর এই 3 জনকে গ্রামের বাইরে ফেলে দাও। এই কথা বলে প্রধানজি ওখান থেকে চলে গেল। প্রধানজির 2 জন চাকর যজ্ঞকে খুব বাজেভাবে লাঠি দিয়ে মারতে লাগলো। রাজু আর মিনি ওর বাবাকে এইভাবে মার খেতে দেখতে পারল না। দুজনে ওদের গুলটি নিয়ে প্রধানজির 2 জন চাকরের মাথায় পাথর ছুড়ল। ওই লোকগুলো ওদের মাথা ধরে বসে পড়ল। আরে আরে, মেরে ফেললো রে! বাবা, তাড়াতাড়ি পালাও! ওরা 3 জন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পালালো। প্রধানজির 2 জন লোক ওদের পেছনে দৌড়ালো। যজ্ঞ, কত দূর পালাবি? তোকে আর তোর বাচ্চাদের আমি ছাড়বো না। প্রধানজির 2 জন লোক খ্যাপা কুকুরের মতো যজ্ঞ আর ওর বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছিল। এই আমরা কোন মুশকিলে পড়লাম বাবা, এখন কি করব? যজ্ঞর মনে হচ্ছিল যে ও আর ওর বাচ্চারা বাঁচবে না। তখনই হঠাৎ যজ্ঞ আর ওর বাচ্চারা পনিরের বাড়ি দেখতে পেল। ওরা 3 জন পনিরের বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রধানজির লোকেরা পনিরের বাড়ি অবধি পৌঁছানোর আগেই পনিরের বাড়ি উধাও হয়ে গেল। পনিরের বাড়িতে তোমাদের স্বাগতম। এই জাদুর বাড়ি থেকে তোমাদের যা ইচ্ছা তত পনির নিতে পারো। তুমি কি সেই পুরনো পনির বাড়ি যা আমার বাবা পেয়েছিল? হ্যাঁ, আমি ওটাই। আমি তোমার বাবাকে না করেছিলাম আমার দ্বারা রোজগার করা টাকা পয়সার অহংকার না করতে। যদি আমার ব্যাপারে কেউ কিছু জেনে যায় তাহলে আমি উধাও হয়ে যাব। কিন্তু তোমার বাবা তো শোনেনি, আর শেষমেশ প্রধানবাবু আমার ব্যাপারে জেনে গেল, আর তখন আমায় উধাও হতে হলো। তুমি এই ভুল করো না যা তোমার বাবা করেছিল। না, আমি এরকম ভুল করব না, আর তোমার কথা কাউকে বলবো না। কিন্তু আমি না বললেও যদি কেউ তোমার কথা জেনে যায় তাহলে কি হবে বলো তো? তুমি ওসব নিয়ে ভেবো না, আমি সেসব সামলে নেব। সবার আগে যজ্ঞ আর ওর বাচ্চারা পেট ভরে পনির খেলো। পনিরটা তো খুব দারুণ খেতে বাবা, মনে হচ্ছিল যেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুধ দিয়ে খাচ্ছি আমি। বাচ্চারা, আমরা কাল থেকে পনির বিক্রি করতে যাব, কিন্তু আমরা অতিরিক্ত রোজগার করব না। আমরা ততটাই বিক্রি করব যতটা আমাদের দরকার পড়বে। ওদিকে প্রধানজি রেগে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল। তোমরা দুজনে আমার নাম মাটিতে মিশিয়ে দিলে, দুজনে মাথায় আঘাত পেয়ে চলে এলে, আর বলছো ওরা 3 জন হঠাৎ জঙ্গলে উধাও হয়ে গেল। এখন আমাকে রঙ্গা আর মুন্নাকে পাঠাতে হবে। প্রধানজি ও লোকেদের জঙ্গলের বাইরে পাহারায় বসিয়ে দিল। প্রধানজি লোকেরা দেখল যজ্ঞ, রাজু আর মিনি রোজ পনির নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওরা এই কথাটা প্রধানজিকে গিয়ে বলল। আগের বার ওই পনিরের বাড়ি কে জানে কোথাও উধাও হয়ে গিয়েছিল, এইবার আমার ওটা যেভাবেই হোক চাই। পরের দিন যখন এই যজ্ঞর পরিবার জঙ্গলের বাইরে গেল, তখন প্রধানজি ওদের ধরে ফেলল আর 3 জনের হাত বেঁধে দিল। এখন তোমরা 3 জন চুপচাপ আমাকে ওই পনিরের বাড়িতে নিয়ে যাবে, নইলে আমি তোমাদের এমন হাল করব যে তোমরা নিজেদের চিনতে পারবে না। যজ্ঞ, রাজু আর মিনি প্রধানজিকে থেকে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকলো, কিন্তু পনিরের বাড়ি অবধি নিয়ে গেল না। যজ্ঞ, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করছিস। চাকররা,
ওর বাচ্চাদের গভীর পুকুরে ফেলে দাও। না না না, এরকম কিছু করবেন না, আমি নিয়ে যাচ্ছি। শেষমেশ যজ্ঞ প্রধানজিকে পনিরের বাড়িতে নিয়ে গেল। তো এই হলো পনিরের বাড়ি। চাকররা, ওদের গাছের সাথে বেঁধে দাও, আমরা পনিরের বাড়ির ভেতরে ঘুরতে যাব। ওরা তিনজন যেই ভেতরে গেল, অনেক পনির ওদের মাথার ওপর পড়ল। প্রধানজি আর ওনার লোকেরা পনিরের চাইয়ের নিচে চাপা পড়ে গেল। ও কেউ বাঁচাও, আমাদের বাইরে বের করো, আমার দম বন্ধ হয়ে গেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। প্রধান বাবু, আগে তুমি কথা যাও যে তুমি কোনোদিন যজ্ঞর পরিবারকে বিরক্ত করবে না আর আমায় কখনো খুঁজবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি গ্রামের কোনো লোককে বিরক্ত করব না। আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তখনই ওদের ওপর পড়া পনিরের চাই উধাও হয়ে গেল। প্রধানজি আর ওনার লোকেরা যজ্ঞ, রাজু আর মিনিকে খুলে দিল আর তারপর নিজেদের বাড়ির দিকে পালালো। একটা কলেজের বাইরে পপ্পুর একটা স্ন্যাক্স সেন্টার ছিল। ও নিজের স্ন্যাক্স সেন্টারে পিৎজাও বিক্রি করতো আর ম্যাগিও। একটা ম্যাগি দাও দাদা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। একটা ভেজিটেবল পিৎজা দাও না। এক্সট্রা চিজ? হ্যাঁ, এক্সট্রা চিজ। এমনিতে তো পপ্পুর স্ন্যাক্স সেন্টার ঠিকঠাক চলছিল, কিন্তু যেহেতু ওটা একটা কলেজ ছিল তাই সেখানে আশেপাশে আরো অনেক স্ন্যাক্স সেন্টার ছিল। পপ্পু সবসময় ভাবতো যে কিভাবে ও নিজের ব্যবসা বাড়াবে। একদিন ওর একটা বন্ধু ওর দোকানে এলো। আরে ভাই পাপ্পু, আমাকেও একটু তোর পিৎজা খাওয়াও না। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আমি কোনো সাধারণ পিৎজা খাবো না। তাহলে কেমন পিৎজা চাই তোমার? আমার পিৎজার মধ্যে যেন সব কিছু থাকে, সবজি, পনির আর ম্যাগিও। কি, পিৎজাতে ম্যাগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে চিনিস, আমি ম্যাগি খেতে চাই আর পিৎজাও খেতে চাই। কিন্তু পিৎজাতে ম্যাগি কেমন লাগবে? খুব ভালো লাগবে, তুমি বানিয়ে তো দাও। বিক্রমের কথা শুনে পপ্পু পিৎজা ম্যাগি বানাতে শুরু করলো। ও পিৎজার বেসের ওপর ম্যাগি দিল আর তাতে অনেকগুলো টপিংস আর চিজ দিল। এবার এই না হলে হয়। পপ্পু এই ম্যাগি পিৎজাটা ওভেনে ঢোকালো আর দুজনে অপেক্ষা করতে লাগলো পিৎজা তৈরি হওয়ার। ম্যাগি পিৎজার তো দারুণ সুগন্ধ বের হচ্ছিল। বাহ, কি দারুণ গন্ধ। কিছুক্ষণ পর পপ্পু ওই পিৎজাটা বাইরে বের করলো। ম্যাগি পিৎজা দেখতে তো খুবই সুস্বাদু ছিল। দাও দাও দাও। পপ্পু পিৎজাটা কাটলো আর বিক্রমকে দিল। বিক্রম পিৎজাটা টেস্ট করলো। বাহ বাহ, কি দারুণ স্বাদ। আমি বলেছিলাম না যে দারুণ হবে খেতে, দারুণ, অসাধারণ। বাহ বাহ বাহ, এত ভালো হয়েছে। হ্যাঁ ভাই, তুইও খেয়ে দেখ। পপ্পুও নিজের তৈরি করা ম্যাগি পিৎজা খেলো আর সেটা ওর খুবই ভালো লাগলো। আরে ভাই, এ তো একদম নতুন ডিশ হয়ে গেল। বিক্রম আর পপ্পু ম্যাগি পিৎজা খাচ্ছিল, তখনই সেখানে তিনজন খরিদ্দার এলো। আরে এটা আবার কেমন পিৎজা? ম্যাগি পিৎজা? ম্যাগি পিৎজা? আমাদেরও একটা ম্যাগি পিৎজা দিও। পপ্পু আরো একটা ম্যাগি পিৎজা তৈরি করতে লাগলো। ও যখন বানাচ্ছিল তখন আরো কিছু খরিদ্দার এলো। ওরাও ম্যাগি পিৎজার অর্ডার দিয়ে দিল। পপ্পু একটার পর একটা ম্যাগি পিৎজা বানাতে লাগলো। ও পিৎজা বানাচ্ছিল আর ওভেনে ঢোকাতো আর তারপর কেটে খরিদ্দারদের দিয়ে যাচ্ছিল। এটা তো দারুণ খেতে, খুব ভালো লাগলো। পপ্পু দাদা, খুব ভালো খেতে। ধন্যবাদ। আরে ভাই পাপ্পু, আইডিয়া তো আমার ছিল, বলো? হ্যাঁ হ্যাঁ ভাই, তোরই আইডিয়া ছিল। ধন্যবাদ আমার বন্ধু। পপ্পু বিক্রমের গলা জড়িয়ে ধরলো। ওই দিন থেকে পপ্পুর প্রচুর ম্যাগি পিৎজা বিক্রি হতে লাগলো। পপ্পু খুশি ছিল। একটা ম্যাগি পিৎজা। একটা ম্যাগি পিৎজা। ম্যাগি পিৎজার জন্য পপ্পুর স্ন্যাক সেন্টারে ভিড় হতেই থাকলো। কিছুদিন পর পপ্পু এত টাকা রোজগার করলো যে ও পিৎজা সেন্টারকে বড় করে ফেললো। বাহ ভাই, এত বড় পিৎজা পার্লার। হ্যাঁ ভাই, এসব তো তোরই কারণে হয়েছে। সেদিন তোর ম্যাগি পিৎজার আইডিয়া তো ভাগ্য বদলে দিল। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। কিন্তু আমাকে সবসময় ফ্রিতে পিৎজা খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না। পপ্পুর বড় পিৎজা পার্লার চালু হয়ে গেল। এখন খরিদ্দাররা ভেতরে বসে খেত। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পপ্পুর পাশেই একটা স্টল ছিল বিনোদের।
বিনোদ বহু বছর ধরে ফ্র্যাঙ্কি আর পিৎজা বিক্রি করত। এই 2 দিনের বৈরাগী আমার পরে এলো আর এত বড় পিৎজা পার্লারও খুলে ফেললো। বস, ওর ম্যাগি পিৎজার আইডিয়া হিট হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই ম্যাগি পিৎজাতে এমন কি আছে? বিশেষ কিছু তো নেই। তাহলে আমরাও বানাই ম্যাগি পিৎজা আর ওর থেকে কম দামে বিক্রি করব। এই না হলে আমার বস। হ্যাঁ, এবার দেখবে মজা। বিনোদ কম দামে ম্যাগি পিৎজা বিক্রি করার চিন্তা করলো। ওখানে পপ্পুর পিৎজা পার্লারে ম্যাগি পিৎজা ছিল 100 টাকা। আমি 80 টাকায় ম্যাগি পিৎজা বিক্রি করব। সেদিন বিনোদ নিজের স্টলের বাইরে পোস্টার লাগালো, ম্যাগি পিৎজা 80 টাকায়। আর কম দাম দেখে ইয়াং ছেলেমেয়েরা বিনোদের স্টলে এলো। একটা ম্যাগি পিৎজা দাও তো। আমাকেও ম্যাগি পিৎজা দাও। এবার সমস্ত ইয়াং ছেলেমেয়েরা ম্যাগি পিৎজা খাওয়ার জন্য বিনোদের স্টলে যেতে লাগলো। এই না হলে হয় ছোটু, এবার আমরা গোটা মার্কেট খেয়ে ফেলবো। পপ্পুর নতুন পিৎজা পার্লারে আস্তে আস্তে ভিড় কমে যেতে লাগলো। আর এখন পপ্পু চিন্তায় পড়ে গেল যে ও কি করবে। আমিও দাম কমিয়ে দিয়ে দেখি। সেই দিন পপ্পুও নতুন বোর্ড লাগালো, ম্যাগি পিৎজা 70 টাকা। বিনোদ পপ্পুর বোর্ডটা দেখলো। 70 টাকা, এবার দেখ। বিনোদ দাম রাখলো 50 টাকা। আবার একবার খরিদ্দাররা বিনোদের স্টলে যেতে লাগলো। পপ্পু এবার সমস্যায় পড়ে গেল। 50 টাকার চেয়ে দাম কি করে রাখবো? আমার লোকসান হয়ে যাবে। পপ্পু সবে ভাবছিলই আর তখন জোরে হাওয়া দিতে লাগলো। হাওয়া একজন মহিলার রূপ ধরলো। পপ্পু, আমি হলাম তোমার কুলদেবী। আমি এখানে তোমার সাহায্য করতে এসেছি। আজ থেকে তুমি যখনই ম্যাগি পিৎজা বানাবে সেটা বিশাল হয়ে যাবে। তা দিয়ে তোমার ভালো মতো লাভ হবে। এই লাভের এক অংশ তুমি গরিবদের মধ্যে দান করবে। তোমার মঙ্গল হোক। পপ্পুর কুলদেবী ওর পিৎজা ওভেনের ওপর একটা জাদু করলো আর উনি উধাও হয়ে গেলেন। পপ্পু বুঝতে পারছিল না যে এটা কি হলো। কিছুক্ষণ পর ওর দোকানে একজন খরিদ্দার এলো। দাদা, একটা ম্যাগি পিৎজা দাও। পপ্পু রোজকার মতো ম্যাগি পিৎজা বানালো আর ওভেনে ঢোকালো। ওভেনে দিতেই পিৎজার আকৃতি বাড়তে লাগলো। ওই পিৎজাটা ওভেনের মতো বড় হয়ে গেল। পপ্পু আর ওই মেয়েটা দুজনে হতভম্ব হয়ে গেল। এটা আবার কি জাদু? জাদু ম্যাগি পিৎজা। পপ্পু ওই বড় সড়ো পিৎজা বাইরে বের করলো আর সেটার টুকরো করলো। আমার তো মাত্র একটাই পিস চাই। তারপর পপ্পু একটা পিস আলাদা আলাদা খরিদ্দারদের বিক্রি করে দিল। পপ্পুর জাদুই ম্যাগি পিৎজার কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। আর তারপর খরিদ্দারদের ভিড় শুরু হলো। একটা পিৎজার স্লাইস কত করে? 30 টাকা। পপ্পু একটা পিৎজার 6টা স্লাইস করে ভালো মতন রোজগার করতে লাগলো। রাতে ওর কুলদেবীর কথা মনে পড়ল। এই রোজগারের এক অংশ আমাকে দান করতে হবে। তারপর পপ্পু একটা অংশ আলাদা করলো আর সেই টাকাটা নিয়ে ও মন্দিরের সামনে গেল। ওই টাকা দিয়ে ও খাবার কিনলো আর গরিবদের খাওয়ালো। ভগবান তোর মঙ্গল করুক বাবা। আর এইভাবেই এই সততার ধারা চলতে লাগলো। পপ্পু জাদুই পিৎজা বিক্রি করে ভালো টাকা রোজগার করত আর তার মধ্যে থেকে এক অংশ গরিবদের দিত। আর বিনোদ ওইদিকে নিজের চুল ছিঁড়তে লাগলো। ও বুঝতেই পারছিল না যে পপ্পুর পিৎজা নিজে নিজে বড় কি করে হচ্ছে। পপ্পু জাদুর বরদান পেল, কারণ ও ভালো ছিল আর ওর মাধ্যমে ভালোটা এগিয়ে যেতে লাগলো।